ও বেহুলা, আমি মরলে আমায় নিয়ে ভাসায় ও ভেলা। বন্ধু রাহাব, আমাদেরকে আদৌ বেহুলার মতো বউয়াইব, যে কিনা লক্ষিন্দরের মতো সাপে কাটাকে আমাদের নিয়ে ভেলা বাসাইব? আরে চিঙ্কু, আমাদের জুলিয়েটের মতো প্রেমিকা জুটবো, জুলিয়েটের মতো, বুঝলি? হাওয়া বন্ধু, আমার তো পুরপুকুরের মতো প্রেমিকা লাগবো। বলে চিপস মুখে পুরে নিল সে। তোর এই চিপসের। সম্পূর্ণ করার আগেই পিছন থেকে দুজনের মাথায় চাটি পড়ল। চাটি খেয়ে ব্যথায় দুজনেই উফ মতো শব্দ করে উঠে হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে পিছনে না তাকিয়েই রাহাব গালি দিতে বলল। কোন শালা? বলতে বলতে দুজনে পিছন ঘুরে তাকিয়ে দেখল এটা আর কেউ না, তাদেরই প্রাণপ্রিয় জানে জিগার কা দোস্ত সায়েব মেরেছে। তাই সে গালিটা সম্পূর্ণ না করে গিলে নিল। পরিচয় দিই, চিঙ্কু, পুরো নাম শাওন হোসেন, বন্ধু মহলে চিঙ্কু নামে পরিচিত বেশি। শুধু বন্ধু মহল না, পুরো ডিপার্টমেন্টে এবং বাড়ির আশেপাশের সমবয়সীরা চিঙ্কু নামেই ডাকে। ছোটরা ডাকে চিঙ্কু ভাই। রীতিমতো এটাই আসল নাম হয়ে দাঁড়িয়েছে। এত মানুষের চিঙ্কু নামের ডাকের গ্যাড়া কলে পড়ে তার ভালো নামটা বিলুপ্ত হয়ে যাচ্ছে ধরতে গেলে। তাতে তার কোনো অভিযোগ বা মন খারাপ নেই, সে অভ্যস্ত, নামটাই এনজয়ই করে বলা চলে। আর তার এই বিখ্যাত নামের কারণ অতিরিক্ত রোগা পাতলা শরীর। এদিকে আবার তার প্রিয় খাবার নানা রকমের মুখরোচক চিপস খাবে, আর সেটা সৌন্দর্য এবং স্বাদ দুটোই সবকিছুর সাথে তুলনা করবে, যার নমুনা প্রথমেই দিয়েছে সে। রাহাব, পুরো নাম আরাহাব মাহমুদ, বন্ধু মহলে এবং বাসায় রাহাব নামে ডাকে। পড়াশোনা তার কাছে মোটামুটি চলে, আর পড়াশোনার থেকে মেয়েদের পটানোটা বেশি চলে তার কাছে। কিন্তু তার মধ্যে কোনো সিরিয়াস নেই, কারণ তার যত অপেক্ষা জুলিয়েটের মতো প্রেমিকার। জুলিয়েটের মতো প্রেমিকা পেলে সে অঙ্কুশের সেই গানের মতো 7 সমুদ্র পার করেও বলতে যেতে পারবে। এবার আসি বন্ধু মহলের মধ্যমণি দ্য গ্রেট মির্জা সায়েম হরিশ। সবার কাছে প্রিয় এই ব্যক্তি। বাবা চেয়ারম্যান হওয়ার তাগিদে বেশ নাম ডাক্তার। অসহায় মানুষের পাশে তাকে সর্বদা পাওয়া যায়, এই জন্যই ভালোবাসাটা তার প্রতি সবার একটু বেশি কাজ করে। সব মেয়েদের ক্রাশ নামক বাস হবে নাই বা কেন? লম্বা ফর্সা দৈহিক গঠন যে পুরোটাই আকর্ষণীয়। প্রথম দেখায় একটা নারীর মনে আফসোসের সুর তুলতে বাধ্য। বন্ধু মহলে এই তিনজনকে 3 ইডিয়টস বলে সম্বোধন করে সকলে। অবশ্য বন্ধু মহল তিনজনের মধ্যে সীমাবদ্ধ নেই, ডিপার্টমেন্টে আরো বন্ধু আছে, তবে এই তিনজনের ছোটবেলার বন্ধুত্ব স্কুল থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত এখনো চলে আসছে। ভার্সিটির এলাকা মাতিয়ে রাখা এই তিনজনের কাজ। সায়েমকে দেখে শাওন জিভ কেটে বলল, দোস্ত, এটা তো আমাগো জিগারের টুকরার সাইম। শালায় কেন হইব? তোর ভুল নেই, শালা হওয়ার চান্সও নেই। চিঙ্কু, দ্য হাওয়াহীন কুরকুরে লেইস চিপসের প্যাকেট। ওদের কথার মাঝে সায়েম বিরক্ত নিয়ে আরো একবার মাথার উপর বসাতে গিয়েও থেমে গেল। সায়নের হাতে থাকা চিপস নিয়ে মুখে পড়ল। ওর দেখা দেখি রাহাবও নিতে গেল, সায়নের প্যাকেট টান দিয়ে সরিয়ে বলল, তুই তো হাতই দিবি না। কে শুনে কার কথা? রাহাব এক হাত দিয়ে সায়নের মাথা সামনের দিকে ঝুঁকে অন্য হাত দিয়ে ওর হাত থেকে চিপসের প্যাকেট কেড়ে নিল। চিপস চিবাতে চিবাতে সায়েম আবার গিয়ে বাইকের উপর শুতে শুতে দুজনের উদ্দেশ্যে বলল, গানের মুডটাই দিলি নষ্ট করে, তোদের উদ্ভট গবেষণার জন্য ইডিয়টের দল। সে এতক্ষণ বাইকের ওপরই শুয়েছিল। 3 বন্ধু মিলে ভার্সিটির ক্যাম্পাসের পাশে গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল আর গান গাচ্ছিল। আর ইডিয়টের দল কথাটা বলা শুনে রাহাব বলল, সে তো তোকে ছাড়া আমাদের দলই অসম্পূর্ণ। উত্তরে সায়েম কিছু বলল না, কারণ সে জানে
এই দুটাকে মানুষ করা যাবে না পিটিও। কিছুক্ষণ চুপ থেকে ওরা যে বিষয় নিয়ে গবেষণা করছিল সেটার উত্তর দিতে সায়াম বলল, বেহুলা জুলিয়েটের মতো বউ প্রেমিকা পেতে চাইলে আগে লক্ষিন্দর রোমিওর মতো স্বামী প্রেমিক হতে হবে, বুঝলি? সায়ামের এই কথা শুনে রাহাত বলল, মেরি বন্ধু, তোর বেহুলা জুলিয়েট কেন? প্রিন্সেস ডায়না পর্যন্ত হুড় হুড় করে একাই চলে আইব। এমনি ক্যাম্পাসের মাইয়ারা পারে না তোরে এখনই টুপ করে তুলে পানি দিয়ে গিলে খাইয়া নিতে। কিরে ঐথ, কই হারালি? বান্ধবী নিশার কথা শুনে পাশে ঘুরে তাকালো অথই। এতক্ষণ তার নজর ছিল দূরে গাছের নিচে আড্ডা দেওয়া সায়াম শেওরিসের উপর। এই ছেলে তাকে শান্তি দেয় না। জীবনের বড় আফসোস তার এই সায়াম শেওরিসের উপর ক্রাশ খেয়ে বসে আছে বলে। টিনেজারের জ্বালাময়ী ক্রাশ নামক পিছু ছাড়ে না। জানে যে জীবনে তাকে পাওয়া হবে না, তাও বেহায়া মন ঘুরে ঘুরে সেই দিকে লাগামহীনভাবে দৌড় দেয়। কথায় আছে না, নিষিদ্ধ জিনিস টানে বেশি, তা হয়েছে সেই দশা। না, কিছু না। এই বলে আবার সেদিকে নজর দিল। ওর তাকানোর দিকে লক্ষ্য করে নিশা বলল, জানিস তো জীবনে পাবি না, তাও ছাড়িস না কেন? মাঝে মাঝে কি মনে হয় জানিস নিশু? মাঝে মাঝে মনে হয় সামনে গিয়ে আঙ্গুল তুলে বলতে, শুনেন সাইম ভাইয়া, আপনি আমার বসন্ত। প্রকৃতির বসন্ত ঋতুর সাথে আপনিও আমার বসন্ত হয়েছিলেন। কে বলেছিল আপনাকে এত সুন্দর হতে? আপনার এমন ভয়ঙ্কর রকমের সৌন্দর্যের জন্য ক্রাশ নামক বীজটি শব্দটা আমার সঙ্গী হয়েছিল। প্রথম ক্রাশ, তাই ক্রাশের মতো থাকেন। এত সামনে এসে রূপ দেখায় ড্যাংড্যাঙান কেন? জানেন তো আপনাকে আমার কখনো পাওয়া হবে না, তাও জ্বালাতে পুরাতে আমাকে ছাড়খাড় করতে আসেন। কিন্তু এটা তো কখনো বলতে পারবো না, সাহস নাই। তাই মনের ইচ্ছে মনেই থাক। ওর বলার ধরন দেখে নিশা হাহা করে হেসে দিল। অথৈ রহমান, তার ক্লাস 8-এর ক্রাশ, মির্জা সাইম শিহরিশ। একই এলাকার কারণে বসন্তের কোনো এক পড়ন্ত বিকালে প্রাইভেট থেকে ফেরার পথে কিশোরী বয়সে তাকে থেকে ক্রাশ নামক শব্দটা তার সঙ্গী হয়। এটা আদৌ ক্রাশ নাকি লাভ অ্যাট ফার্স্ট সাইট ঠাউরে আসে না। তাকে নিয়ে যত পাগলামি করে সেটা অন্তত শুধু ক্রাশেই সীমাবদ্ধ নেই। এবারের অনার্সের প্রথম বর্ষের ছাত্রী, একই ভার্সিটিতে চান্স নেওয়াটা সাইমেরই জন্য। কোথায় ছিলে এতক্ষণ? বাবার গম্ভীর রসহীন প্রশ্ন শুনে থেমে গেল সাইম। বিরক্ত হলেও উত্তর দিতে বলল, ক্যাম্পাসে, আর যেখানে থাকি না তোমাকে কৈফিয়ত দিতে ইচ্ছা করে না আমার, বোঝো না? একমাত্র ছেলের এমন তেরামি কথা শুনে রাগে কপাল কুঁচকে সিরাজ মির্জা বলল, বেয়াদবিটা একটু বেশি করা শিখছো আজকাল। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে যাচ্ছ? উত্তরে সাইম তাচ্ছিল্যে হেসে বলল, অত্যন্ত কথা বলা তোমার থেকে শিখছি না, এটা নিশ্চিত থাকো। এই বলে রান্নাঘরে থাকা তার মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে ঘরে পানি পাঠাতে বলে উপরে চলে গেল। সিরাজ মির্জা ছেলের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন। বাবার সাথে তার বনিবনাটা খাতিরের না। তার একটা বিশেষ কারণ আছে, সেটা পরিবারের বড়রা সবাই জানে। তাই এই ঘাড় তেরা ছেলেটার এমন ব্যবহারেও কেউ কিছু বলতে পারে না। এই বাড়ির নাম মির্জা ভিলা। বাড়িটা গ্রামে হলেও বেশ শৌখিনে বানানো, অনেক বড় সড়ো। সিরাজ মির্জার বাবাও ছিলেন চেয়ারম্যান, দাদাও ছিলেন চেয়ারম্যান। এই জন্য আগে থেকেই বংশের নাম অনেক। এলাকার মানুষ মানে খুব। গ্রামের অনেকে চেয়ারম্যানের বাড়ি বলে চেনে। আকমল মির্জা অর্থাৎ সিরাজ মির্জার দাদার একমাত্র ছেলে ছিলেন তার বাবা আনিস মির্জা। আনিস মির্জার দুই ছেলে, বড় ছেলে সিরাজ মির্জা, ছোট ছেলে শরীফ মির্জা। আরও একটা বোন ছিল, কোনো কারণে মারা গেছেন, সেই ইতিহাস পড়ে। পশ্চিম আকাশ এক ক্ষয়িষ্ণু আলোয় লালিত। সূর্যটা প্রায় ডুবু ডুবু, গোধূলি আলোয় রাঙা চারিপাশ। কিচিরমিচির শব্দ তুলে চলছে পাখিদের নিড়ে ফেরার তোড়জোড়। সন্ধ্যার পাখিগুলো ডাকছে আপন মনে। বসন্ত ঋতুর প্রতিটা দিন, রাত, ক্ষণই যেন হৃদয়ে শীতলতার ছোঁয়া দেয়, অনুভূতির জোয়ারে ভাসায়। ছাদে দাঁড়িয়ে সুদূরে আঁখি মেলে সেসবই
অনিমেষ অবলোকন করে চলেছে অথই। আর কত শত ভাবনা নিজ মনে ভেবে চলেছে, নিজ মনে কথা বলে চলেছে। সেসব কথা ভাবনা সবটাই সাইম শিওরি সময়। সব কথা কি সবার কাছে বলে নিজেকে হালকা করতে হবে এমন কোনো বাধ্যতা আছে? নেই তো। তাহলে থাক না এই কথাগুলো নিজের কাছে গচ্ছিত। যার জন্য বাক্য অনুভূতি সাজানো, সেই যদি শুনতে না পারে, জানতে না পারে, তাহলে প্রকাশ করে কি লাভ? তার অনুভূতি মাখা বাক্যগুলো জানার জন্য একমাত্র ডায়েরির পাতাই যথেষ্ট, যা কিছুক্ষণ পর তার সঙ্গী হবে, সাক্ষী হবে তার অনুভূতির। কত বসন্ত গেল বলেন তো সাইম ভাই? আমার বসন্ত কি আপনার অপেক্ষাতে আসবে যাবে? অথই মা, বাবা ডাকছিলে? হ্যাঁ মা, এদিকে আয়, আমার পাশে এসে বস। বাবার ডাকে পাশে গিয়ে বসল সে। মেয়েকে বসতে দেখে আশরাফ শেখ মাথায় হাত দিয়ে বললেন, নতুন ভার্সিটি কেমন লাগছে তোর? আসতে যেতে সমস্যা হচ্ছে? উত্তরে অথই ঠোঁট দুটোতে হাসির রেখা টেনে বলল, ভীষণ ভালো বাবা, না কোনো অসুবিধা হচ্ছে না। আমার সাথে নেশা যায় তো, চিন্তা করবে না, আমি শিখে যাব আরো। এখন আর আমি ছোট নেই। মেয়ের কথায় হেসে ফেললেন আশরাফ শেখ। বললেন, ছেলে মেয়ে কখনো বাবা মায়ের কাছে বড় হয় না রে মা। একটা বাবা মায়ের যখন প্রথম সন্তানের আগমনের বার্তা আসে, সেই সময় থেকে বাবা মায়ের চিন্তা শুরু হয়ে যায়। সে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, কি করলে সে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে পাবে, তারপর ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাম কি রাখবে, কিভাবে তাকে আদর যত্ন করতে হবে, বড় করতে হবে, সঠিকভাবে মানুষ করতে হবে, এইসব চিন্তা তখন সন্তানের জন্য বাবা মায়ের সঙ্গী হয়ে যায়। আর আমার এই মাটা তো এখনো আমার সেই ছোট্টই মেয়ে। তাহলে তোর জন্য চিন্তা করব না তো কার জন্য করব? বাবার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল অথই। শেষ কথায় বাবাকে জড়িয়ে ধরে বলল, তোমার তো আরো দুটো সন্তান আছে বাবা, বড় আপা অন্তু, ওদের নিয়ে চিন্তা করবা। এই কথায় আশরাফ শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অন্তরার তো বিয়ে দিয়ে দিয়েছি, এখন ওকে নিয়ে আমার ততটা চিন্তা নেই। সঠিক মানুষ বিবেচনা করে ওকে তার হাতে তুলে দিয়েছি। এখন অন্তরটাকে ভালোভাবে বড় করতে পারলেই, আর তোকেও একটা সঠিক মানুষ বিবেচনা করে তার হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিত হতে পারবো। বাবার শেষ বাক্যে সে যেন কেঁপে উঠল, ধক করে উঠল যেন বুকের মাঝে। হালকা ব্যথাও কি অনুভব হচ্ছে মনে হয়। এ কি বললা বাবা? অন্য মানুষের কাছে দেবে? সেই অন্য মানুষটা কে হবে? সে যাকে নিয়ে স্বপ্ন দেখে, যাকে নিয়ে দিন রাত আসে, তাকে ছাড়া কার কাছে যাবে সে? কে হবে সেই মানুষ? তার কি তবে তার বসন্তকে পাওয়া হবে না? এত অপেক্ষা কি সব নিমিষেই শেষ হয়ে যাবে? আচ্ছা যা, এখন ঘরে যা, সন্ধ্যা শেষ হয়ে গেছে, গিয়ে পড়তে বস, ভালোভাবে পড়াশোনা করিস আমার মা। বাবার কথায় অথই সেখান থেকে উঠে চলে এলো। তার মন যে এখন বিক্ষিপ্ত, ভাবনা যে অন্য কিছু। তার কি এখন পড়াতে মন বসবে? কিছুটা দ্রুত পায়ে চলে এলো রুমে। এসে তার হৃদয়ের কথাগুলো ডায়েরির পাতায় তুলতে শুরু করলো। ছাদ থেকে ভাবনার অনুভূতিগুলোর সাথে আরো একটু বিষাদময় অনুভূতি যোগ হলো। আপনার জন্য আমার এই দহন সাইম ভাই। আমি কি আপনার প্রতীক্ষায় নীরবে শুধু এই দুটি আঁখি ভিজিয়ে যাব? গ্লাসে পানি নিয়ে সাথে হালকা সন্ধ্যায় নাস্তা, নুডলস, কফি নিয়ে ছেলের ঘরে প্রবেশ করলেন আলেয়া বেগম। ঘরে কোথাও না পেয়ে ডাকলেন ছেলেকে তিনি। মায়ের ডাক কানে যেতে ব্যালকনি থেকে রুমে আসলো সে। উত্তরে বলল, আম্মু তুমি আনলে যে এসব, সন্ধ্যা কোথায়? ও পড়তে বসেছে। তাছাড়া তুই একটু আগে রাগারাগি করলি, ভাবলাম রেগে থাকবি, তাই ওকে আর পাঠালাম না, আমি নিজেই আনলাম। এমন করিস কেন বাবা তোর বাবার সাথে?
মায়ের কথা শুনে খাটের উপরে এসে বসলো সে। পানির গ্লাস নিয়ে পানি খেয়ে ট্রেতে রেখে ট্রে সহ মায়ের হাত থেকে নিয়ে সেটা পাশে বেড সাইড টেবিলের উপর রাখলো। তারপর আলিয়ার হাত ধরে এগিয়ে এনে মায়ের কোমর জড়িয়ে ধরল। মায়ের ঘ্রাণ আসছে। মা ছেলের এমন আদুরি ভাব দেখে মুচকি হেসে দিলেন আলিয়া। ছেলের মাথায় চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। তুমি তো সব জানো আম্মু, তারপরও এটা কেন জিজ্ঞেস করছো? ছেলের এমন কথাই আলিয়া ছেলের মাথায় বিচরণ করা হাত থামিয়ে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ বাবা, সেসব পুরনো, ওগুলো ধরে রেখে যদি এমন করিস কি করে হবে বলতো? দরকারে ছাড়া কথা বলিস না, তবুও বাবার সাথে এমন ব্যবহার করিস না আমার বাবা। আম্মু, সব ঠিক থাকলে আজ ওরা আমার সাথে আমার কাছে আমার পাশে থাকতো। আমাকে তুমি বোঝো না আম্মু? এই কথায় আলিয়া বেগমের বুকটা ধক করে উঠল। একমাত্র ছেলে যে তার এক রোখা, যা চাই তার চাই, সেটা জোর করে পেতে গেলে যদি আবার। মামুনি, ভাবনার মাঝে পিছন থেকে কারো ডাকে কানে আসতে ঘুরে তাকালেন আলিয়া বেগম। সন্ধ্যা? মামুনি, তুমি শুধু ছেলেকে আদর করো, আমাকে একটুও করো না। এই বলে মুখটা এমন ভঙ্গিমা করলো যেন সে অনেক অসহায়। সন্ধ্যার এমন কথা শুনে মাকে ছেড়ে দিয়ে সাইমোর কান চেপে ধরল। আর একমাত্র বর আমার, ব্যথা পাচ্ছি তো। সন্ধ্যার এই কথা শুনে কানে আরো একটু জোর দিয়ে ধরল। সে বলল, কি বললি? আবার এইটা বলে সম্বোধন করলি? আজ আমি তোর কানই আর রাখবো না। মামুনি। আরে আব্বু, কি করছিস? লাগছে, মেয়েটা ছাড়, ব্যথা পাচ্ছে তো। পাক ব্যথা, ওর ব্যথাই পাওয়া উচিত। দেখছো না, আবারও আমাকে বড় সম্বোধন করলো। ওকে এত মানা করি, তাও এটা কেন বলে ও? আচ্ছা আচ্ছা, আর বলবো না, ছাড়ো এবার, সত্যিই লাগছে আমার। ব্যথায় বেচারের চোখে পানি এসে উজ্জ্বল ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। সেটা দেখে সায়েম ছেড়ে দিল আর বলল, ফার্দার বলবি তো আবার ধরবো। এই বলে টেবিলে রাখা নুডলস খেতে শুরু করলো। এদিকে আলিয়া বেগম ওদের এমন মজা করতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল আর মনে মনে কত কিছুই ভাবলো। তা মশাই, একা খাচ্ছ, আমাকে কে দেবে? সন্ধ্যার কথায় নুডলস তুলে ওর মুখে দিল সায়েম। সন্ধ্যা বাক্য বিনিময় ছাড়াই খেতে লাগলো। সেও খাচ্ছে, সন্ধ্যাকেও খাওয়াচ্ছে। তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? কোন মাসে হবে জানা আছে এ বিষয়ে? খেতে খেতে সায়েম সন্ধ্যাকে প্রশ্ন করল। সায়েমের বাড়িয়ে রাখা চামচের নুডলস মুখে নিয়ে জবাব দিতে বলল, ভালো প্রস্তুতি। জুলাই মাসে হবার কথা, দেখা যাক কি হয়। ফাঁকিবাজি করলে খবর আছে বলে দিলাম। কথার মাঝে খাওয়ার সমাপ্তি হলো তাদের। আলিয়া বেগম কফির মগটা রেখে ট্রে নিয়ে চলে গেলেন আর যেতে যেতে বললেন, একদম ঝগড়া করবি না দুইটা। জবাবে সন্ধ্যা বলল, তোমার ছেলেকে ভালো করে বলে যাও মামুনি। বলে তাকালো সাইমের দিকে। তারপর সায়েম কফির মগ তুলে নিল। তা খেতে খেতে আরো কিছুক্ষণ দুজনের খুনসুটি চলল। একসময় সায়েম বলল, যা পড়তে বস গিয়ে, নয়তো আমি পড়াতে লাগবো। তখন কি হবে ভালো করে জানিস। এই কথা শুনে সন্ধ্যা শুকনো ঢোক গিলে এক লাফ দিয়ে খাট থেকে নেমে সায়েমের শেষ করা কফির মগটা হাতে তুলে দ্রুত ঘর ছাড়ার জন্য যেতে যেতে দরজার সামনে থেকে বলল, শ্রদ্ধেয় না হওয়া বর্মশাই, তোমার কাছে পড়ার থেকে ভালো আমি মূর্খ হয়ে থাকি। আজ তো একটা দজ্জাল। এই বলে ভোর দৌড় দিয়ে সেখান থেকে প্রস্থান করল। সায়েম ওকে এমন বলতে শুনে তাড়া করতে গিয়ে হেসে আবার বসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে উঠে পকেট থেকে সিগারেট বের করতে করতে হাঁটা দিল ব্যালকনিতে। সেখানে এখন সিগারেটের ধোঁয়ার সাথে কিছু ভাবনা এবং মনে জমানো কারোর জন্য রাগ, কারোর জন্য অভিমান ওড়াবে। সন্ধ্যা এই বাড়ির নাতনি, আনিস মির্জার একমাত্র মেয়ে, আলোর মেয়ে সন্ধ্যা।
বোন মারা যাওয়ার পর এখানেই রেখেছেন সিরাজ মির্জা একমাত্র ভাগ্নিকে। এ বাড়িতে আদরের অভাব নেই তার। দুই মামা মামি সহ মামাতো ভাই বোনেরা অনেক ভালোবাসে। সন্ধ্যা ছোট থাকতে নানি অর্থাৎ সায়েমের দাদি সায়েমকে দেখিয়ে বলতেন, এটা তোর বর। ছোট সন্ধ্যা বর মানে না বুঝে ওটাকে ডাক সম্বোধন ভেবে নিয়ে তখন থেকে সায়েমকে বর বলে ডাকতো। সেটাকে সায়েম তখন থেকে প্রচুর রাগ করত। আস্তে আস্তে সন্ধ্যা যখন বোঝা ধরলো, সেটা অবশ্য লজ্জাতে পরিণত হয়েছিল। তারপর থেকে ডাকতো না, লজ্জায়, কিন্তু ভাইয়া বলেও ডাকতে সংকোচ করে। ডাকবে কেন ভাইয়া সে? যে তার মনে প্রণয়ের বীজ বপনকারী। সায়েমের রাগারাগিতে ভাই সম্বোধনটা করে মাঝে মাঝে। সে এখন এইচএসসি পরীক্ষার্থী। কালো গার্বেডেসিং প্যান্ট, সাথে ভি গলার ডার্ক ব্লু কালারের টি শার্ট, তার উপর ব্ল্যাক জ্যাকেট, চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইক নিয়ে ক্যাম্পাসের গেট অতিক্রম করলো মির্জা সাইম শেহরিশ। উফ, এই ছেলে আজ মেয়েদের হার্টবিট থামিয়ে দেবে। গিলে খাবে মেয়েরা আজ। সবার নজর তার দিকে। ছেলেটা নজর কাড়া সুদর্শন বটে। আজকে একটু বেশি স্পেশাল লাগছে মনে হচ্ছে। ক্যাম্পাসের সাইডে বসে আড্ডা দেওয়া বন্ধু মহল তাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে। সেখানে উপস্থিত রাহাব, শাওন সহ আরো 5 জন বন্ধু তাদের। সবাই মিলে তারই অপেক্ষাতে আছে। সায়েম না হলে যেন তাদের আড্ডা মহল নুন ছাড়া পান্তা ভাত। বন্ধু মহল জমে না এমন একটা ভাব হবে কি করে? ছেলেটা যে সবাইকে আপন করে নেয়, সেরকম একটা বিশেষ গুণ তার মধ্যে আছে। বাইক নিয়ে পার্কিং প্লেসে বাইক না রেখেই বন্ধুদের সামনে গিয়ে থামলো। বন্ধুরা ওর দিকে চেয়ে আছে, মুখে কেমন যেন রাগ আর বিরক্তির ছাপ। বন্ধুরা বুঝলো না এমন রেগে আছে কেন। রাহাবি প্রথমে জিজ্ঞেস করলো, তোর ক্ষমাতে এমন অমাবস্যা কেন রে দোস্ত? চটে আসুস কে? রাহাবের কথা শুনে শাওন বলল, চেতে আসস কেন বন্ধু? তোর তো আজ একেবারে হট লাগতেছে, একদম হট ফিঙ্গার্স এর মতো। দেখ, মায়েরা ক্যাম্পা চাইয়া আছে, লগে তুই সুস্বাদু চিপস, তোকে এখনই তুলিয়া চিপাইয়া লিয়ে নিব। শাওনের কথায় অনেক ওর মাথায় চাটি মেরে বলল, শালা, তোর চিজ ভার্সন দূরে গিয়ে উড়া। কথার মাঝে রাহাব সাইমের হাতের দিকে নজর দিল, ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, আবার? এতক্ষণ রাগ নিয়ে বন্ধুদের কথা শুনছিল সায়েম। রাহাবের কথায় তার দিকে নজর দিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ উত্তর বোঝালো। সাথে সাথে বন্ধু মহল সবাই একসাথে সুর ধরে বলে উঠল, আরো একটা। হাত থেকে রাহাব জিনিসটা কেড়ে নিল। সায়েম তেমন কোনো প্রতিক্রিয়া করল না। জানে করে কোনো লাভ নেই। এরা এটা না পড়া অবধি ক্ষান্ত হবে না। জিনিসটা চিরকুট সে নিয়ে পড়ল বেশ জোরে জোরে। আপনার পিড়িতে আমার হৃদয় হয়েছে বোহেমিয়ান, সে খবর কি রাখেন সাইম ভাই? এইটুকু লেখাপড়া শেষে আবারও একসাথে সবাই সুর তুলে বলে উঠল, ওহো হো। বন্ধু মহলে বেশ উত্তেজিতের সাথে শোরগোল লেগে গেল এটা নিয়ে। সবার প্রশ্ন, কে দিয়েছে? কে এমন চিরকুট দিচ্ছে বারবার? কে সেই অজ্ঞাত মেয়েটি? এমন সব কথা বলে চলেছে, কিন্তু কেউই ধরতে পারল না। সায়েম চুপচাপ রাগ নিয়ে বাইকের উপর বসে আছে। মুখের ভাবটা এমন প্রচন্ড রেগে সে সেখানে উপস্থিত থাকা সোহাগ পাবলিকে বলে উঠল, দেখ, দেখে শেখ, প্রেম জাহির করতে হয় কেমনে, ভালোবাসতে শেখ তুই। আমার প্রতি তো তোর দয়া মায়া নেই, শুধু পারিস মাইর লাগাতে আর ঝগড়া করতে। ভালোবাসতে তো পারিস না, আবার আমারেও ভালোবাসতে দিস না। এই বলে মুখটা এমন ভঙ্গিমা করলো যেন অতি অসহায় সে। বন্ধু মহলে দুইটা কাপাল, আবার নাও বলা চলে। ওদের মধ্যেকার সম্পর্কটা কি আসলে ওরা নিজেরাই ধরতে পারে না। এক সময় প্রেমিক প্রেমিকার মতো বিহেভ করে, আবার এক সময় বন্ধুর মতো বিহেভটা অবশ্য পাবলির দিক থেকে বেশি আসে, কারণ সে চায় না বন্ধুর সাথে প্রেম ঘটিত সম্পর্কে জড়াতে, আবার দূরেও সরাতে পারে না। ছেলেটা অনেক ভালোবাসে যে তাকে। ওদের কথার মাঝে রীতি আর চোখে রাহাবের দিকে তাকালো। সে তার পাশেই বসে আছে।
রিথির তাকানো বুঝতে পেরেছে সে, তাই সে সময় রাহাবও তাকালো আর বলল, কি রে, অমন বেহায়ার মতো কি দেখোস? অমন নজর কেন তোর? নজর সরা, তোর নজর আমার ঠিক লাগতেছে না। আর এমন কাছে গেছছিস কেন? এরকম ঘষাঘষি আমার একদম পছন্দ না। বন্ধু বন্ধুর মতো থাক, সর, দূরে সর। এই বলে হাতের ইশারায় দূরে সরার নির্দেশ করছে সে। ওর এমন মুখের উপর কথা বলা দেখে প্রচুর কান্না পেল মেয়েটার। কান্না গিলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এখন ওর সাথে আর তর্ক করার ইচ্ছে নেই। ছেলেটা তাকে বোঝে না কেন কে জানে। সবার কথার মাঝে এতক্ষণ চুপ করে শোনা ঈশিতা মেয়েটি সাইমের দিকে তাকিয়ে বিষাদের শ্বাস ফেলল। প্রথমে হাসি খুশি থাকলেও চিরকুটটা দেখার পর কষ্ট হচ্ছে তার। হবে না কেন? আর 4 বছর মনের সুপ্ত অনুভূতিটা লুকিয়ে রেখেছে সে। বলতে পারে না বন্ধুত্ব নষ্ট হবে বলে। তাছাড়া আরও একটা কারণ আছে, সেটা তার কাছে এখনো ধোঁয়াশা। সাইমকেও তার কেমন জানি ধোঁয়াশা লাগে। এই বন্ধু মহলটা এমনই, কারো কারো মনে প্রেমের বীজ সংরক্ষণ করলেও জাহির করতে পারে না, একমাত্র বন্ধুত্ব নষ্ট হবে বলে। ভার্সিটিতে প্রথম যখন সায়েম, রাহাব, শাওন আসলো, তারপরে অনিক, সোহাগ, ঈশিতা, পাপড়ি, রিথি এরা বন্ধু হয়েছিল। আস্তে আস্তে এখন ভালো বন্ধুত্ব। কিছুক্ষণ চুপ থেকে দৃষ্টি দূরে কোথাও একটা দিয়ে কেমন রহস্য হেসে সবার মাঝে সায়েম বলে উঠল, বন্ধুরা চল, আজ নিউ স্টুডেন্টের সাথে পরিচয় করা যাক। সকাল 10টা বাজে। গাঢ় নীল কুর্তির সাথে সাদা লেগিংস, সাদা হিজাব কাঁধে, ছোট কফি কালারের কলেজ ব্যাগ, বেশ স্মার্ট লাগছে মেয়েটাকে। গায়ের রং মাশাআল্লাহ হলুদ ফর্সা, একদম চোখে লাগার মতো। ছিমছাম শরীরের জন্য আরো আকর্ষণীয় লাগে। বান্ধবীর সাথে গল্প করতে করতে ক্লাসের দিকে যাচ্ছে অথই। ক্লাসে পৌঁছে তারা 3 বান্ধবী এক বেঞ্চে বসলো। ক্লাস শুরু হবে 10টা 30-এ। তারা বোটানিকের ছাত্রী। ক্লাসে বসে গল্প করতে শুরু করলো ওরা। আর কথার মাঝে অথই কারোর সাথে চ্যাটিংও করছে। একটা ফেসবুক ফ্রেন্ড, নাম ইরা। ইরা বলছে, সত্যি অথৈমণি, তুমি এমনটা করেছো? ইরোমণি, তুমি বলেছিলে আমি বিষয়টা ভেবে সাহস নিয়ে করতে। শুরু করেছি কিছুদিন আগে থেকে। তুমি আমাকে বিষয়টা না বোঝালে আমি এতটা সাহসী হতাম না। থ্যাঙ্কস ইরোমণি। দ্যাটস নট ফেয়ার অথৈমণি। থ্যাঙ্কস আমি নিব না। দোয়া করি তুমি সফল হও, তোমার আশা পূরণ হোক। এখন বলো, কোনো রিয়াকশন পেয়েছো কিনা? না, আমি এখনো দেখিনি। প্রথম ক্লাসটা করে বাইরে যাব। ভয় লাগে ইরোমণি। অথৈমণি, ভয়কে জয় করতে শিখো। ভালোবাসা এমন একটা জিনিস, প্রকাশ করতে দেরি করতে হয় না, যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করতে হয়। সব সময় ছেলেদেরই যে আগে প্রকাশ করতে হবে তা তো কোথাও লেখা নেই। হ্যাঁ, এটা ঠিক, ভাব বেড়ে যায়, কিন্তু এটাও মনে রাখতে হবে প্রেম এবং যুদ্ধের সবকিছু তুচ্ছ। ইরার কথা শুনে অথয়ের চোখ মুখ চকচক করে উঠল এবং প্রচুর সাহস আর আনন্দিত হলো। তারপর আরো কিছু কথা বলে ফোন রেখে দিল। ক্লাসে স্যার প্রবেশ করবে। এই অথই, তোমাদের 3 জনকে সিনিয়র ভাইয়ারা ডাকছে। ক্লাস শেষ করে কেবলই বের হচ্ছিল ওরা রুম থেকে, এর মাঝে এমন একটা কথা শুনে 3 জনই যার পরনায় চমকালোর সাথে অবাক হলো। আর মস্তিষ্কে প্রশ্ন এসে জমা হতে লাগলো, কোন সিনিয়র ভাইয়ারা ডাকছে, কেন ডাকছে, কি করেছে ওরা? আজকে তো ক্লাসে তাদের ফার্স্ট টাইম ছিল না যে র্যাক দিবে, নাকি এতদিন দেয়নি বলে আজ দেবে? কোনো ভুল করলো কি তারা? নানান চিন্তায় তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাবি করলো। শুকনো ঢোকও গিলল 3 জনে মনে হয়। কি হলো তোমাদের, যাও। মেয়েটার এই কথায় ভাবনা থেকে বের হয়ে অথই জিজ্ঞেস করলো, সিনিয়র ভাইয়ারা কেন ডাকছে? আর কোন সিনিয়র ভাইয়ারা ডাকছে? কোন ডিপার্টমেন্টের? 4th বর্ষে সাইম ভাইয়ারা ডাকছে। ব্যাস, আর কিছুই বলতে হলো না, চিনে ফেলেছে। সাইমের নাম শুনে অথই পারে না, এক্ষুনি মঙ্গল গ্রহে চলে যায়। অজ্ঞান টজ্ঞান হচ্ছে নাকি সে? এমন লাগছে কেন তার?
মাথার মতো সব ফাঁকা ফাঁকা লাগছে, হাত পা কাঁপছে, অনবরত ঘামছে, হালকা শুষ্ক মৌসুমিও। এ কি হচ্ছে তার? কি শুনছে সে? সায়ম শেহরিশ ডাকছে। সত্যি শুনলে এটা? কেন ডাকছে? সে কি তবে ধরা পড়ে গেল? হে আল্লাহ, বুক কাঁপছে, এক্ষুনি মনে হয় পরাণ পাখি উড়াল দেবে। ওর এই অবস্থা দেখে নিশাকে কাঁধ ধরে বলল, ঐথ, কি হচ্ছে তোর? এমন করছিস কেন? শান্ত হ, চল বস ওখানে, পানি খা আগে। এই বলে বারান্দায় থাকা বেঞ্চে বসালো ওকে, তারপর শেফার কাছে থাকা পানি নিয়ে খাওয়ালো। বেচারি একদম অস্বাভাবিক হয়ে গেছে। ওর এমন অবস্থা দেখে খবর দেওয়া মেয়েটাও ঘাবড়ে গেল, ওকে শান্ত করতে বলল, আরে কুলিয়ার, এত হাইপার কেন হচ্ছ তোমরা? সাইম ভাইয়ারা অনেক ভালো মানুষ। তোমার ভাইয়া বলছে, ইভেন আমিও কথাও বলেছি তাদের সাথে। আর এই দেখো, আমাকে গোলাপও দিয়েছেন ওনারা। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের গোলাপ দিচ্ছে আর পরিচয় হচ্ছেন ওনারা। তোমাদেরও ডাকছে, এর জন্য বলছে কেউ যেন বাদ না থাকে। আর শান্ত হও, কিছুই বলবে না ওনারা। মেয়েটার কথা এবার ওরা তিনজনই মেয়েটার হাতের দিকে নজর দিল। সত্যি মেয়েটার হাতে গোলাপ আর কিটক্যাট চকলেট। তা দেখে এবার আরো অবাক হলো। তাদেরও কি গোলাপ দেবে? অথই তো পারে না, এবার মরে যাক। আজ মনে হয় পৃথিবীতে শেষ দিন। এত অতি আশ্চর্যজনক ঘটনা কেন ঘটছে আজ? অথয়ের কাছে বিষয়টা এমন মনে হচ্ছে যেন অষ্টম আশ্চর্য কিছু দেখতে চলেছে সে। অথয়, নিশা, শেফা তিনজনে এখন সাইমের বন্ধু মহলের সামনে দাঁড়িয়ে আছে। সবার সামনে পরিচয় করা শেষ, শুধু তারা তিনজনই আছে। ক্যানভাসের পেছন সাইডে বসার বেশ বড় সড়ো জায়গা আছে। সেখানে হরেক রকমের বড় বড় ফুল গাছ, আবার অন্যান্য গাছও আছে। কয়েকটা শিমুল গাছও আছে, গাছে বেশ ফুল ধরেছে। গাছগুলো লাল হয়ে আছে, ফুলে ফুলে দেখতেই চোখ মন জড়িয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আসতেই হলো তাদের। নাকচ করেও লাভ হয়নি, দ্বিতীয়বারের মতো ডাক এসেছিল তাদের। অথই তো পারে না এক্ষুনি ক্যাম্পাস থেকে চলে যাক। সায়েমের সামনে যাবার তার শক্তি নেই, মনে হচ্ছে হাত পা ভেঙে আসছে, এক্ষুনি সে পড়ে যাবে ভাব। ভেতর পর্যন্ত কাঁপছে। এই প্রথম এত কাছে সে দাঁড়িয়ে আছে, এই প্রথম এত কাছ থেকে সায়েমকে দেখার সৌভাগ্য হলো। এত পছন্দ করেও মানুষটার সামনে আসতে ভয় হয়, বুক কাঁপে। দূর থেকে দেখে গেছে এত বছর সে। ওদের তিনজনের সামনে রাহাব, শাহুন সহ বন্ধু মহলের 5 জন বসে আছে। আর সায়েম ওদের হাত দুয়েক দূরে আদা শোয়া আছে, গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। গা ছাড়া ভাব, এমন একটা ভাব নিয়ে চোখ বন্ধ রেখে, কিন্তু কান এদিকেই তার, সব শুনছে। রাহাবরা বিভিন্ন প্রশ্ন করছে, সেগুলোর উত্তর সব নিশার শেফা করছে। অথই একটা কথাও বলছে না, তার নজর পেছনে থাকা সায়েমের দিকে নিবিদ্ধ। অনিমেষ অবলোকন করে চলেছে মানুষটাকে, আর হৃদয়ে হাজারো তোলপাড় সহ্য করে চলেছে, থামছেই না যেন। এই ছেলেটাকে নিয়েই তার যত কল্পনা জল্পনা, তাকে নিয়ে ভাবতে ভাবতে নিজে মনেই বলে উঠল, আপনি তো আমার কোহিনূর সাইম ভাই, আপনি শুধু আমার স্বপ্নেই বিচরণ করেন। সায়েম, রাহাব আর শাওনের বাসার দূরত্ব বেশি না। সবার আগে শাওনের বাসা। ওর বাসাটা ওদের দুজনের থেকে কিছুটা দূরে, 15 মিনিট লাগে। আর রাহাব শামের বাসা পাশাপাশি 2-3 বাড়ি ব্যবধান। মানে রাহাবের বাসা ছেড়ে এই সায়েমের বাসা, তারপর অনেকটা দূরত্বে শাওনের। আর এদিকে অথৈদের বাসা সায়েমের বাসার 12-13 বাড়ির ব্যবধান। তার থেকে কিছুটা দূরে নিশার বাসা। মানে নিশার বাসা ছেড়ে অথৈয়ের বাসা, তারপর রাহাবের। অথৈয়ের বাসা আর সায়েমের বাসার মাঝামাঝি রাহাবের বাসা পড়ে। সবার একই গ্রাম, চারুলিয়া। জিজ্ঞাসার মধ্যে রাহাব নিশাকে এগুলোই বলছিল, চেনে সেটাও বলল। রাহাবের কথা শুনে এবার অথৈ মুখ খুলে বলল, তাহলে ভাইয়া আমাদের ডাকলেন কেন? তবুও আমিও আপনাদের চিনি। অনেকটা আস্তে এবং কিছুটা ভেঙে ভেঙে কথাটা বলল সে, আর কথার মাঝে পলকে পলকে সায়েমের উপরও নজর দিচ্ছিল। ওর কথা শুনে এবার শাম চট করে চোখ খুলে ঘুরে তাকালো।
ওর নজর অবলোকন করে অথই কথার জন্য এবার খেই হারিয়ে ফেলল। নজরে নজর পড়ে কথা বলতেও ভুলে গেল। বুকে দ্বিগুণ তোলপাড় শুরু হলো। হার্টবিট মিস হচ্ছে মনে হয়, নাকি হার্টবিটটা থেমে যাবে। অনবরত থেমে চলেছে। সায়মের চোখে চোখ রেখেই অথই মনে মনে বলে উঠল, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রবীন্দ্রনাথের এই উপমাটা শুধু মেয়েদের জন্য কেন শোভা পাবে? ছেলেদের জন্যও পাওয়া উচিত। না না, সব ছেলেদের জন্য না, এটা শুধু আপনার জন্য। সত্যিই তো, আমার সর্বনাশ তো আপনি প্রহর শেষের চৈত্র মাসেই করেছিলেন সাইম ভাই। মরেছিলাম আমি সেদিন বারবার, শতবার আপনার ওই কাজল চোখে। আচ্ছা, ছেলেদেরও এমন কাজল রাঙা চোখ হয়? আপনার ওই কাজল রাঙা নয়ন যুগল না দেখলে তো জানাই হতো না আমার। এত মায়াবী মনে হয় আপনার চোখ। আল্লাহ ছেলেদেরও মায়াবী চোখে সৃষ্টি করে। আপনার ওই চোখ আমার ভীষণ প্রিয় সাইম ভাই, ভীষণ প্রিয়। কেমন নেশাতুর। আমার অবুঝ হৃদয় তো শুধু বলে ওই চোখ শুধু আমাকে দেখুক, শুধুই আমাকে দেখুক। তোমাকে দেখতে না একদমই বোম্বাই সুইটেস এর মতো অর্ধে, অনেক সুন্দরী তুমি। শাওনের কথার ভাবনার মাঝে চমকে উঠল অথই। অনেকটা থতমত খেয়ে গেল আর ঘাবড়ে গিয়ে চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। এ কি বলছে শাওন ভাই? লজ্জা পেল প্রচুর এমন কমেন্টে। শাওনের কথা শুনে উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে গেল। এরে নিয়ে আর পারে না বন্ধুগণ। ওর এই চিপস নিয়ে গবেষণার বর্ণনা শুনতে শুনতে অতিষ্ঠ হওয়ার উপক্রম। এখন এই বাচ্চা মেয়েটাকে অপ্রস্তুত করে দিল। রাহাব অনেক দুজনেই একসাথে শাওনের মাথায় চাটি মারল। রাহাব থমকে বলল, শালা হাওয়াহীন চিপসের প্যাকেট, চুপ কর, কোথায় কি বলতাছস? এই বলে আবার অথয়ের উদ্দেশ্যে বলল, তুমি কিছু মনে করো না পিচ্চি আপু, ও আসলে এমনই। ওর চিপস প্রিয় খাবার, তাই চিপস খাবে আর সেগুলোর মতো সবকিছুর বর্ণনা করবে। প্লিজ তুমি কিছু মনে করো না, ওর হয়ে আমি সরি বলছি। এবার অনিকও বলল, হ্যাঁ হ্যাঁ মিস্টে, তুমি কিছু মনে করো না। আসলে আমাদের এই বন্ধুরা একটু বেশি নরম সরম, যা বলে তা পরবর্তী সিচুয়েশন না ভেবে বলে। ও কিন্তু কোনো খারাপ মিন করেনি, তুমি আসলেই অনেক সুন্দরী। অনেকের কথা এবার বেশি লজ্জা পেয়ে গেল। একে তো সায়েমের সামনে, তার উপর এমন সব সুন্দরী সুন্দরী করছে। সব কথার মাঝে আস্তে ধীরে অথই অনেকের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমার নাম অথই, মিষ্টি না। তারপর রাহাব আর অনেকের উদ্দেশ্য করে বলল, ইটস ওকে ভাইয়ারা, আমি কিছু মনে করিনি, সমস্যা নেই, বুঝতে পেরেছি। আমি তো তোমাকে মিষ্টি বলে ডাকবো। কথাটা অনেক মনে মনে বলল অথয়ের দিকে তাকিয়ে। ওদের এমন ভাবে বলতে দেখে সত্যি শাওনের এবার হুঁশ এলো। কি বলে ফেলেছে বুঝতে পেরেছে। নিজেই নিজেকে বকাঝকা করলো। তারপর অথয়ের উদ্দেশ্যে বলল, সরি সরি কিউটি প্লিজ, সরি। কিছু মনে করো না, আসলে এত কিউট তুমি যে মাথায় এমন কথা চলে এসছে। প্লিজ সরি, কিছু মনে করো না বোন। এই বলে এক হাত দিয়ে কান ধরেছে আর অন্য হাতে চিপস। ওর এমন সরি বলা দেখে ওরা তিন বান্ধবী হেসে ফেলল। তারপর অথই বলল, ইটস ওকে ভাইয়া, আপনিও অনেক ভালো আর মজার মানুষ। আমার ভালো লাগলো আপনাকে, কিছু মনে করিনি আমি। বলে মুচকি হাসলো। ওর বলা দেখে সায়নও হাসলো। উপস্থিত সবাই এবার একটু নর্মাল হলো অথয়ের এমন বলাতে। পাশে থেকে বাবড়িয়ে বলল কথাগুলো, আর ঈশিতা পূর্ব থেকে চুপ করে আছে। ওদের কথা শুনে চলেছে। কিছুটা ইন্ট্রোভার্ট মেয়েটা। ওদের কথা শুনে অথই এবার সত্যি সত্যি লজ্জায় মিশে যাচ্ছে। আর পারছে না এখানে থাকতে। একে তো মুখের ওপর প্রশংসা করে চলেছে, তার উপর আবার সায়ম সামনে ওর দিকে তাকিয়ে আছে। আজকে মনে হয় সে বাড়ি আর যেতে পারবে না, কারণ এখানে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কার মুখ দেখে যে আজ উঠেছিল, সায়মের অমন তাকানো কেমন যেন গা শিউরে দিচ্ছে, গাটা তুলছে গায়ে। কোনোভাবে যদি বোঝা যায় সব, তাহলে কি হবে? এইসব ভেবে আরো মূর্ছা যাচ্ছে সে। আমিও বলছি সত্যি সুন্দরী তুমি অর্থে। তোমাকে দেখে একদম ছোট্ট বোন বানিয়ে নিতে মন চাচ্ছে। কথাটা সোহাগ বলল।
ওদের সবাইকে এবার অথই লজ্জা নিয়েই বলল, ধন্যবাদ আপু ভাইয়ারা, আপনারাও অনেক ভালো। আমরা তাহলে আসি। সবাই এবার নাকচ করে বলল, আরে আরে আরো কিছুক্ষণ থাকো, ক্লাস তো এখন আর নেই, দেরি আছে। সোহাগ বলল, তোমাদের তিনজনের সাথে অনেক ভালো লাগছে আড্ডা দিতে। ক্লাসেরও দেরি আছে, সো সমস্যা কোথায়? নিশা অথয়ের দিকে বাঁকা চোখ করে তাকিয়ে এবার দেখে নিল ওকে, তারপর বলল, না আপু, ভাইয়ারা আমাদের যেতে হবে এখন, নয়তো কেউ একজন মারা যাবে। ওর কথার মানে কারো বোধগম্য হলো না। তারপর রাহাব বলল, আচ্ছা আচ্ছা, এগুলো নাও। নিশার দিকে গোলাপ আর চকলেট এগিয়ে দিল। নিশার কেমন যেন লাগলো, ইতস্তত ভাবে তাকালো রাহাবের দিকে। কেমন করে যেন তাকিয়ে আছে ছেলেটা, দেখতে শুনতে বেশ সুদর্শন যুবক বলা চলে। রাহাবের দেখা দেখে এবার অনেক অথয়ের দিকে গোলাপ বাড়িয়ে দিল। এমন ভাবে দিল মনে হলো এখনই না দিলে অন্য কেউ গোলাপটা নিয়ে নেবে। কিছুটা ঝড়ের গতিতে অথই ওর এমন ভাব থেকে কিছুটা অপ্রস্তুত হলো, সাথে উপস্থিত সবাই। কি হয়েছে বাবু, ধরো এটা। বাবু, আমি যার প্রেমে মুজি তারই বাবুর আম্মু হবার স্বপ্ন দেখি, সে কিনা আমাকে বাবু বলছে? লাইক সিরিয়াসলি? মনে মনে অথই কথাটা বলে কাঁপা কাঁপা হাতে গোলাপটা নিতে গিয়েও শেষ রক্ষা হলো না, ঢলে পড়লো। পড়লো তো পড়লো, একেবারে সায়েমের বুকের উপর মাথা দিয়ে পড়লো। আর সায়েম ওকে সাথে সাথে এক হাতে আগলে নিল একটা বিড়াল ছানার মতো করে, যেন অথই বিড়াল ছানা। অনেকটা তেমন করে ধরেছে অথইকে বুকের সাথে। সেকেন্ড অবধি দেরি না করে কোলে তুলে নিল। অথয়ের অজ্ঞান হওয়া নিয়ে তার মধ্যে কোনো প্রকার বিচলিত কাজ করছে এমন মনে হলো না। ভাবটা এমন যেন সে জানতো এমন কিছুই হবে, এমন কিছু ঘটার জন্য একদম আগে থেকে প্রস্তুত ছিল সে। আর এদিকে উপস্থিত সবাই অবাকের শেষ সীমানে পৌঁছে সবার মুখগুলো হা আর চোখগুলো মার্বেলের ন্যায় বড় বড়, বাকরুদ্ধ যেন। সবাই যাকে বলে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় একেবারে। সাথে সবাই তো ভয়ও পেয়ে গেছে, কিসের থেকে কি হয়ে গেল কারোরই বোধগম্য হচ্ছে না। কি করবে না করবে উপস্থিত সবাই এটা ভেবেই নাজেহাল অবস্থা। কিছু মিনিট কেউই কোনো কথা বলতে পারল না। একে তো অথই অজ্ঞান, তারপরই সাইমের কোলে তাকে দেখে সবাই হতভম্ব হয়ে গেছে। কিরে ইডিয়েটের দল, সরবি? শোয়াতে দে ওকে। এই বলে ধমকে উঠল সবাইকে সায়াম। এবার যেন সবার হুঁশ এলো। ঝড়ের গতিতে সবাই উঠে পড়ে সরে দাঁড়ালো, শোয়াতে জায়গা করে দিল। সায়াম অথইকে শুয়ে দিতেই নিশা ওর মাথাটা কোলের উপর নিয়ে অনবরত ডাকতে লাগলো। সাথে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। কেউ বাতাস করছে তো কেউ পানির ছিটা দিচ্ছে। অনবরত প্রশ্ন করে চলেছে কি হলো ওর। ওদের এমন শোরগোল শুনে আশেপাশে থাকা স্টুডেন্টরা এসে ভিড় জমালো। সঠিক ঘটনা কারোরই জানা নেই কি হয়েছে। সবার মধ্যে অস্থিরতা কাজ করছে, ভয়ে নার্ভাস হয়ে গেছে প্রত্যেকেই। নিশার সেবা তো কেঁদে দেবে ভাব। মিনিট হয়ে যাচ্ছে তাও জ্ঞান ফেরার নামগন্ধ নেই। এই খবর আশেপাশের থেকে দেখা স্টুডেন্টদের থেকে এক কান দুই কান হতে হতে অথয়ের ডিপার্টমেন্টের হেড প্রফেসরের কানেও পৌঁছে গেল। হেড প্রফেসরের কাছে অবশ্য একটা মশলা লাগিয়ে বলা হয়েছে, একেবারে মশলা লাগিয়ে মজাদার বানিয়ে শোনানো হয়েছে। সাথে ডিপার্টমেন্টের লেকচারার আর প্রফেসররা সবাই জেনে গেল যে ফার্স্ট ইয়ারের নিউ স্টুডেন্ট সায়েম শেওরিসের সাথে পরিচয় করতে গিয়ে অজ্ঞান হয়ে তার উপর পড়েছে। এখন সে মেয়ে সায়ামের কোলে। বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করেছে স্যারদের কাছে, স্যারেরা এতে একটু বিব্রত হয়েছে বটে। কেননা সায়াম শেওরিসকে কম বেশি সব ডিপার্টমেন্টের স্যাররা চেনে জানে, সবার সাথে কম বেশি পরিচয় আছে। ব্যবহার আচার তো অমায়িক, কথাও বলে ছেলেটা অমায়িক। সে ছেলের নামে এমন কথা শুনে স্যারেরা ভাবলো কি না কি হয়েছে যার জন্য অজ্ঞান হয়ে গেছে। কিন্তু এইদিকে আসল কাহিনী কেউই জানলো না। ডিপার্টমেন্ট হেড দায়িত্বের থেকে একজন লেকচারারকে পাঠালেন ঘটনা জানতে এবং মেয়েটার অবস্থা জানতে। যতই হোক তার দায়িত্ব আছে কিনা স্যার হিসাবে স্টুডেন্টের প্রতি। এদিকে প্রায় 15 মিনিট পর জ্ঞান ফিরে পিট করে চোখ খুলে তাকালো অথই। ওর তাকানো দেখে সবার জন্য জানে পানি এলো, প্রাণ ফিরে পেল। সবাই স্বস্তির শ্বাস নিল। চোখ খুলে এতগুলো মুখ এক জায়গায় একসাথে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হলো। সবার উস্কুস নজর তার দিকে কিনা। সবাইকে এক এক করে দেখতে থাকলো কি হয়েছিল তার। বুঝতে একটু ভাবলো, মনে হতেই
আবার এক প্রকার চমকে বড় বড় করে তাকালো। আশেপাশে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজলো, কিন্তু দেখা গেল না তাকে। ওই তো ঠিক আছিস তুই? কিরে বল, ঠিক আছিস তুই? নিশার প্রশ্ন শুনে এবার ওর কোলে মাথাটা হালকা চাপ দিয়ে উঠে বসলো, সাহায্য করলো নিশা। পাপড়ি আর রীতি উত্তরে সে বলল, ঠিক আছে, আমি হাইপার হোস না। হাইপার বলছো? আমাদের তো রীতিমতো ভয় পাইয়ে দিছিলে। কি হয়েছিল হঠাৎ তোমার? অজ্ঞান হয়ে গেলে কেন? পাপড়ির কথায় কোনো উত্তর করতে পারল না, শুধু ছোট্ট করে বলল, সরি। আরে সুইটস বোনো, এমন অজ্ঞান হয়ে গেল তো আমাদের প্রাণটাই উড়াল দিতেছিল। কি ভয়টা না পাইছিলাম আল্লাহ। বাই দ্য ওয়ে সুইটস বোনো, তুমি অজ্ঞান হলে কি করে? কিসের জন্য? সাইমের ভয়ে তুমি অজ্ঞান হয়ে গেলে নাকি? শাওনের কথায় এবার অথই লজ্জা পেল অনেক। কেমন অপ্রস্তুত, অস্বস্তির ফিল হচ্ছে। কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। শেষমেশ শেষ রক্ষা আর হয়নি, জ্ঞান হারিয়ে ফেললো। কিছুক্ষণ আগে অনেক যখন ওর সামনে গোলাপ সমেত হাতটা বাড়িয়ে রেখেছিল, সে কি করবে ভাবতে পারছিল না। না পারছিল গোলাপটা নিতে, আর না পারছিল নাকেচ করতে। বাজে পরিস্থিতি পড়েছিল সে, কোনো কথা বলতে পারছিল না। গোলাপটা নিতে যখন আরো একবার অনেক বলল, তখন ঝড়ের বেগে কেউ যেন ওর হাত থেকে গোলাপটা ছিনিয়ে নিল। কে নিল? তাকাতে সাইমকে দেখতে পেল, তার হাতের গোলাপ এখন সাইমের কাছে। বিষয়টা সম্পূর্ণ বন্ধুমহল বিস্ময়ে দেখে চলেছে। কি হচ্ছে এসব? সবার মনে প্রশ্ন উকি দিচ্ছে। অনেকের থেকে গোলাপ নিয়ে বলে উঠল, তোর এই মিষ্টি বাবুটাকে আমি একটু আপ্যায়ন করি, কি বলিস? পরিচয় হতে ডেকেছি, ভালোভাবে পরিচয় না করালে হয়? যতই হোক প্রতিবেশী বলে কথা। বাড়ির পাশের মানুষের জন্য থাকে এক্সট্রা সুযোগ, যদি সে হয় তারই ভার্সিটি সিনিয়র ভাই। কি ঠিক বলেছি না ছোট্ট বাবু? শেষ কথাগুলো কেমন টেনে টেনে বলল অথর উদ্দেশ্যে। অথয় তো যার পরনাই অবাক ওকে এমন সব কথা বলতে শুনে। অথয় তাকিয়ে থাকতে দেখে সাইম এবার কেমন করে যেন তাকে বাঁকা হেসে ওর কাছে এগিয়ে এলো। হাতের গোলাপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বাবু, আমার থেকে নাও গোলাপটা। এবার তো অথই পারে না, মাটি ফাঁক করে ঢুকে যায়। এ কি দেখছে সে? স্বপ্ন নাকি বাস্তব, নাকি মনের ভ্রম? সায়ম শেহরিস ওর দিকে গোলাপ বাড়িয়ে দিয়েছে। গোলাপ হাতে ওর সামনে দাঁড়িয়ে আছে, এত কাছে, যার দূরত্ব 1 হাত মতো। হে আল্লাহ, সে মরেই যাবে আর নিতে পারছে না। মরে চড়ে যাচ্ছে নাকি সে? দুনিয়া দাঁড়িয়ে অন্ধকার লাগছে, সব কেমন জানি ঘুরছে, বুক হাত পা সব কাঁপছে। আজই ওর পৃথিবীতে শেষ দিন মনে হয়। এ তো সত্যি পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। সেই অষ্টম আশ্চর্য সাইম শেহরিস নিজেদের সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে, আর টিনেজার ক্রাশ তার সামনে প্রথম এত কাছে দাঁড়িয়ে গোলাপ হাতে। এটা কি চারটেখানি কথা? অতি আশ্চর্য সে, অতি আশ্চর্য। অথই একভাবে সাইমের চোখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে মনে মনে একটা কথা বলে উঠল, জানেন তো সাইম ভাই, আপনার ওই কাজল বর্ণ নয়ন আমাকে কতটা ডুবায়। আপনার ওই দুটো নয়ন যুগল তো সমুদ্র, আমি বারবার শতবার ডুবি। অথয়কে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে সায়াম এবার ওর উদ্দেশ্যে বলে উঠল, কি হয়েছে বাবু, ধরো এটা। তারপরে সে জ্ঞান হারিয়েছিল। তারপর কি হয়েছিল কিছুই মনে পড়ছে না তার। সবার কথার মাঝে সেখানে উপস্থিত হলো অথয় ডিপার্টমেন্টের লেকচারার। এসে সবার উদ্দেশ্যে জানতে চাইলো কি হয়েছে। তেমন কিছু না স্যার, একটা বিড়ালছানা মালিকের বাসায় চুরি করে মাছ খেতে এসে ধরা পড়ে, সেই মালিকের বুকে আশ্রয় নিয়েছে। সাইমের বলা এই কথাটা কারোরই মাথায় ঢুকলো না যে ও কি বলছে। সবাই ওর কথায় কেমন আহম্মকের মতো করে তাকিয়ে আছে, আর ভাবছে ঠিক কি বলল সে। বিড়াল ছানাটা বা কে, আর মালিকটাই বা কে? ওর কথায় স্যার সহ সবাই ওর দিকে তাকিয়ে। অনেক বলে উঠল, কি বলছিস এসব তুই? কিছুই তো আমার মাথায় ঢুকলো না। মাছ কই পেলে, আর বিড়াল কই পেলে, আর মালিকটাই বা কে? অনেকের প্রশ্ন শুনে রাহাব এবার জোরে জোরে হেসে দিয়েছে। ওর হাসির শব্দে সবার নজর এখন ওর উপর। স্যারও রাহাবের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। স্যারের নজর লক্ষ্য করে একটু অপ্রস্তুত হলো। হাসি থামিয়ে নিজেকে নর্মাল করে বলে উঠল, সাইম মজা করছে, বুঝিসনি?
এখানে ওসব কই থেকে আসবে? আছি তো শুধু তোমরা। রাহাবের কথা এবার সবাই সত্যতা পেয়ে নর্মাল হলো। তারপর স্যার প্রশ্ন করলো কি হয়েছে। রাহাব সব বলল স্যারকে। জ্ঞান হারানোর কাহিনীটাও বুঝিয়ে বলল। সব শুনে স্যার বলল, আচ্ছা, সব বুঝলাম এখন। মেয়েটার শরীর ঠিক আছে তো? অতিরিক্ত ভয় পেয়েছে, দুর্বল লাগবে। ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, আর ওর বাসায় খবর দাও। এখন আর ক্লাস করতে হবে না। তারপর সায়েমের উদ্দেশ্যে বলল, আমাদের প্রতিষ্ঠানের একটা চেনা মুখ তুমি। প্রথমে এই খবরটা আমাদের কাছে খুব বাজেভাবে এসেছে, তাই সত্যতা যাচাই করতে হেড প্রফেসর আমাকে নিজে পাঠিয়েছেন। আমাদের প্রতিষ্ঠানের কেউ চায় না প্রতিষ্ঠানের কোনো ডিপার্টমেন্টের কোনো ব্রাইট স্টুডেন্ট দ্বারা ভুল হোক বা নাম খারাপ হোক। আর তোমার উপর মেয়েদের হেনস্থার মিথ্যা আলাপ আসুক, এটা আমার কোনো ডিপার্টমেন্ট টিচারই চাইবে না। আমি কি বলতে চাচ্ছি বুঝছো নিশ্চয়ই? স্যারের কথা সায়েম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ উত্তর বোঝালো আর বলল, আমার উপর এতটা বিশ্বাস আছে এতে আমি ধন্য স্যার। এই প্রতিষ্ঠান আমার গর্ব। আমি চাইবো না আমার দ্বারা কিছু খারাপ হোক। আমি সর্বদা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব এবং এটা সবাই যেন রাখে সেদিকেও খেয়াল রাখবো। সায়েম যতক্ষণ কথা বলছিল অথয় মুখের দিকে চেয়েছিল। এই ছেলের ব্যক্তিত্ব আজ ওকে পাগল করে দিবে। এত সুন্দর কথা বলে মনে মনে বলে উঠল সে, আপনি তো আমার অহংকার। এই অহংকার কি আমার কপালে জুটবে কখনো? সব সময় আমরা এমনটাই আশা করি। ওকে, সুন্দরভাবে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এই বলে স্যার চলে গেল। স্যার যেতেই সায়েমের হাতে থাকা কিছু খাবার আর স্যালাইন মেশানো পানি নিশার দিকে বাড়িয়ে দিল। বলল, এটা ওকে খাইয়ে দিও। তারপর এক পলক অথয়ের দিকে তাকালো। কেমন অদ্ভুত চাহনি। সেই চাহনিতে অথয়ের গা শিউরে উঠল মনে হলো। অথয়ের সাথে সে আর কথা বলল না। নজর ফিরিয়ে রাহাবের উদ্দেশ্যে বলল, তুই ওদের সাথে যা, গিয়ে ভালোভাবে বাসায় পৌঁছে দিয়ে আয়। রাহাব মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। নিশার উদ্দেশ্যে বলল, ওগুলো ওকে খাইয়ে দাও, উইকনেসটা কেটে যাবে। নিশা রাহাবের কথায় স্যালাইন পানিটা অথয়ের মুখে ধরল। কিছুটা খেয়ে নিশাকে বলল, আমি বাসায় যাব নিশা। ওর কথা শুনে অনেক বলল, যাবে তো, আমরা গিয়ে দিয়ে আসছি। অনেকের কথায় ভুরু কুচকে তাকালো রাহাব আর সায়েম। সোহন বলল, তুই কোথায় যাবি? তোকে তো যেতে বলিনি সাইম। তোকে যেতে হবে না, প্রয়োজনে আমি যাব। আমাদের এক জায়গায় বাসার সমস্যা হবে না, তোর যাওয়াটা বাজে দেখাবে। এই বলে রাহাবকে দোস্ত ঠিক কইছি না? চল সুইট বোনকে আমরা পৌঁছে দিয়ে আসছি। অনেক ভুরু কুচকে বলল, কেন? আমি গেলে কি মহাভারত অশুদ্ধ হবে? মেয়েটা অসুস্থ নিশা, মেয়েটা একা যেতে পারবে না, দুজন হলে সুবিধা হবে। অনেকের কথা সায়েম, রাহাব, শাওন ভেতরে ভেতরে রেগে গেল। মুখে প্রকাশ না পেলেও সাথে বন্ধু মহলের বাকিরাও মনে হলো একটু বিরক্ত হলো। অনেকের এমন কথায় শোক ওকে বাজেভাবে গালি দিতে গিয়েও উপস্থিত সবার কথা স্মরণে এনে সেটা নিয়ে গিলে নিল। তারপর বলে উঠল, তোর মাথায় কি গোবর ঢোকানো? তুই শুনছিস না ওদের বাসা গ্রামে প্রতিবেশীরা খারাপ নজরে দেখবে। আর সাইম, রাহাব, শাওন, ওর এলাকার বিষয়টা ওরা হ্যান্ডেল করে নিতে পারবে। এই কথা শুনে অনেক মনে হলো একটু দমল। প্রত্যুত্তরে কিছু বলল না সে। বুঝদারের মতো শুরু বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, তোরা গিয়ে ভালোভাবে দিয়ে আয়। বন্ধু মহলে সবাইকে এমন ওদের নিয়ে ভাবতে দেখে খুব অবাকই হলো বটে। যদিও আগে শুনেছিল সাইমদের এমন আন্তরিকতার কথা, এখন নিজেদের জন্য দেখে সবাই অবাকই হচ্ছে। অথই, নিশা, শেফা। তারপর অথই এক পলক সাইমকে দেখে নিয়ে ওদের সবার উদ্দেশ্যে বলল, না ভাইয়ারা, আপনাদের যেতে হবে না, আমরা নিজেরা ম্যানেজ করে নিব। তাছাড়া আমি ততটাও উইক না, যেতে পারবো, সমস্যা হবে না। চিন্তা করার দরকার নেই। আপনারা অস্থির হবেন না। এতক্ষণ আমার জন্য আপনারা যা কিছু করেছেন সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা। অথয়ের কথা শুনে নিশা বলল, হ্যাঁ ভাইয়েরা, আমি একাই পারবো, ওকে নিয়ে যেতে সমস্যা হবে না, আপনারা চিন্তা করবেন না, প্রয়োজনে শেফাকে আজ নিয়ে যাব। শেফা বলল, ওদের কথা শুনে সায়েম এবার রেগেই গেল। এত পাকনামি করতে বলছে কেদের? বেশি বোঝে সব সময়।
মেয়ে মানুষই হলো বেশি বোঝার গোডাউন। মনে মনে কথাগুলো অথয়ের দিকে রাগে চেহারা দিয়ে চোখ মুখ কুঁচকে বলে তারপর নিশার উদ্দেশ্যে বেশ ভারী কণ্ঠে বলল, এত কিছু তোমাদের ভাবতে হবে না নিশা, রাহাব আর শাওন হচ্ছে তোমাদের সাথে। ওর এমন ভারী কণ্ঠে কোনো প্রত্যুত্তর করার সাহস হলো না ওদের। অথই কেমন দমে গেল আর ভীষণ খুশিও হলো ওকে নিয়ে এমন ভাবতে দেখে। খুশিতে মনটাই ফুরফুর হয়ে গেল। সায়াম তার জন্য ভাবছে এটা আকাশে ওড়ার মতো ব্যাপার স্যাপার, ডানা থাকলে উড়ে যেতেই বোধ হয়। উপস্থিত থাকা সবাই সায়ামের কথায় সম্মতি দিল। পাপড়ি রীতিও বোঝালো। এতগুলো কথার ঘটনা সম্পূর্ণটা সেখানে উপস্থিত থাকা একজনই মুখ বুজে দেখেও শুনে গেল, সেটা হচ্ছে ঈশিতা। মেয়েটা কোনো প্রকার টু শব্দটি করছে না, কিন্তু মনে মনে অস্থির আর জ্বালা ব্যথা নিয়ে দেখছিল। সেই সায়ামের কোলে অথৈকে দেখা মাত্র থেকে কেমন জানি রহস্য লাগছে এসব কিছু, এমনকি সায়েম, অথৈ এদেরকেও। সবার সম্মতি আর জোরাল ভাবে বলার সাথে অথৈরাও আর পারল না। সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো অথৈ। নিশা, শেফা সহ পাপড়ি, রীতিও সাহায্য করলো তাকে। গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো সবাই। সবাই অথৈকে টেক কেয়ার বললো, আবার এ বললো বাসায় গিয়ে রেস্ট নিতে। অনেক অথৈর উদ্দেশ্যে যা বলেছে যেন অতিরিক্ত অস্থির সে অথৈর জন্য। বন্ধু মহল এটা সাধারণভাবে নিলেও রাহাব, শাওন যার পরনায় বিরক্ত, আর সাহেম তার অভিব্যক্তি বোঝা গেল না মুখ দেখেও। অথৈ আর নিশাকে সিএনজিতে তুলে দিয়ে রাহাব আর শাওন বাইক নিল। শেফা আর গেল না, সে অন্য সিএনজিতে বাসার উদ্দেশ্যে উঠল। তার বাসা আবার একটু দূরে। অথৈদের সাথে সে ইন্টারমিডিয়া থেকে একসাথে। যাওয়ার আগে গাড়ির মধ্যে থেকে অথৈ সায়েমকে খুঁজলো একবার চোখ দিয়ে। না, ছেলেটা আসেনি তাদের সাথে, আসবেই বা কেন? সে তাদের জন্য যেটুকু করেছে এটাই অনেক কিনা। আমার মায়াবী সুনয়নী। একটা ছোট্ট চিরকুটের ওপর শুধু এইটুকুই লেখা, যেটা এখন অথৈর হাতে। সে হাতে নিয়ে আকাশ পাতাল ভেবে চলেছে। কে দিল এই চিরকুট? কোথা থেকে এলো এটা? কিভাবে এলো? কিছুই বুঝছে না সে। আর মায়াবী সুনয়নীটা বা কে? কিছুক্ষণ আগে অথৈ ক্লাসের নোটস করবে বলে ব্যাগ থেকে নোটপ্যাড বের করেছিল। সেটার প্রথম ভাজেই চিরকুটটা পেয়েছে সে। সেটা পেয়ে যার পরনে অবাক হয়েছে। আধা ঘন্টা ধরে ভেবেও এটার না কোনো সমাধান পেল আর না কোনো হুদিশ পেল। দিয়েছে তো দিয়েছে, কার জন্য দিয়েছে? এটা কি তার জন্য দিয়েছে? এমন কে দুনিয়ার আমদানি হলো যে তার সুনয়নী হয়ে উঠল সে রাতারাতি? এমন আরো অনেক কিছু ভাবতে ভাবতে মনে মনে বলল, পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি মরি আমার জ্বালায়, কই থেকে আবার কে আইছে মায়াবী সুনয়নী বানাইতে। এই বলে মুখ ভ্যাংচালো আর চিরকুটটা বেশ যত্ন করে তার পার্সোনাল ডায়েরিতে রেখে দিল। পরে কানে মায়ের ডাকে ভেসে উঠল, অথৈ। হ্যাঁ আম্মু। তোর আপু আসছে কাল সকালে, সাথে জামাই বাবাও আসবে, কিন্তু দেখ বলছে নাকি থাকবে না। মেয়েটা আমার হয়েছে শাশুড়ি শ্বশুর ভক্ত, একটু এসে মায়ের কাছে থাকতে চায় না। এই বলে মুখটা মলিন করল রশ্মি বেগম। মায়ের প্রথম কথাতে অথৈ অনেক খুশি হলো। কতদিন পর বোনের সাথে দেখা হবে আর ছোট্ট পিচ্চুটাকেও দেখতে পাবে। ভিডিও কলে কি আর দেখে শান্তি হয় আপন মানুষদের? বাচ্চাটাকে কোলে নিতে পারবে, আদর করতে পারবে। আর মায়ের দ্বিতীয় কথায় সে মুচকি হেসে মাকে জড়িয়ে ধরল। আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু, আমি তো তোমার জন্য। এক মেয়ে আসে না তো কি হয়েছে? আমি আছি না। আমাকে তুমি ভালোবাসো না আমি জানি। তুমি সব সময় বড় আপাকে বেশি ভালোবাসো আর অন্তুকে। এই বলে ঠোঁট উল্টে কেমন একটা ভাব করলো যেন খুব কান্না করবে। মেয়েরা বাবা মায়ের কাছে হাজার বড় হলেও আহ্লাদি হয়েই রয়ে যায়। মেয়ের কথা শুনে রশ্মি বেগম অথৈর গালে হালকা করে থাপ্পড় দিয়ে বললেন, তাই না পাজি মেয়ে? তোরা সবাই আমার কাছে সমান, আমি সবাইকে ভালোবাসি সমান। তোরা হচ্ছিস আমার শরীরের এক একটা অঙ্গ, যাবি না আমি অচল। অন্তরা আমার বড় মেয়ে, ওর মাধ্যমে আমি সর্বপ্রথম মা হবার স্বাদ পেয়েছি। মেয়েটা আমার দূরে থাকে, বিয়ে হয়ে গেছে, কম আসে। জামাই বাবা আর ওর শ্বশুর শাশুড়ি আসতে দিতে চায় না আমার মেয়েটাকে।
অনেক আদর করেন তারা, যত্নে রেখেছেন। অমন ছেলে আর পরিবারে আমার মেয়েটাকে দিতে পেরে আমরা অতি আনন্দিত, সাথে চিন্তামুক্ত। মানুষ তারা অনেক ভালো। মেয়েটাও আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে বলে অনুমতি ব্যতীত আসতে পারে না, তাতে আমার আপত্তি নেই। ও সুখী থাকলেই হলো। কিন্তু তবুও পেটের মেয়ে তো দূরে থাকে অনেক দিন, পরপর আসে, একটু খারাপই লাগে।